হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা প্রত্যেককে? এত এত আমার জন্য প্রার্থনা করেছো। শরীর ভালো না হয়ে থাকে, আমি এখন ভালো আছি, অনেকটাই ভালো আছি। দেখো, সুগার তো একদিনে কমবে না, তবে তোমাদের কথা মতো যে যেরকম ভাবে বলেছো আমি সবটা ফলো করছি। আর আগের তুলনায় মাথা ঘোরা, চোখের সামনে একটা ব্ল্যাক আউট হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু নেই। আর শ্বাস প্রবলেমটা যদি বলো, সেটা বলতে পারি 100-এর মধ্যে 20% আছে, পুরোটা এখনো যায়নি, কিন্তু আমি আগের দুদিনের তুলনায় অনেক বেটার আছি। তো চলো, আজকাল বেশি কথা বাড়াবো না, সোজা যাব ঘটনায়। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও, কারণ আজকে একটা না, দুটো না, তিনটে ঘটনা, আর তিনটে ঘটনাই মারাত্মক ভয়ের। তাহলে চলো আমরা ঘটনায় যাই। প্রথম ঘটনাটা আমরা শুনবো সাউথ কলকাতার আমাদের পার্ক স্ট্রিট সেমেটারি থেকে একটি সত্য ঘটনা, একদম বাস্তব ঘটনা। শোনো, দেখো, আমি এখনো পর্যন্ত যাইনি। আমার অনেক মানে ইউটিউবার ফ্রেন্ড আছে যারা কিন্তু অলরেডি ওখানে গেছে, গিয়ে ওখানে ভিডিও টিডিও করেছে। অনেকে কন্টেন্ট আলাদা হতে পারে, কিন্তু ওখানে গেছে, কারণ ওই জায়গাটা যে হন্টেড এটা সবাই বলে, যে অনেক কিছু ক্যামেরায় অ্যাক্টিভিটিস ধরা পড়ে, দেন অনেক ওখানে হিস্ট্রি আছে। তো আজকে যেটা আমি বলবো, এইরকমই আমাদেরই এক ইউটিউবার বোনের তোমাদের কাছে ঘটনা বলবো। বোন আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক, অনেক ভাবেই ও আমার সাথে যোগাযোগ করে অনেক কারণে। তো সেই বোনের ঘটনাটা বলি। বোন আমাকে কালকে রাতের বেলা 1:05 কল করে। তো ও আমার পার্সোনাল নাম্বারটা জানে। তো ও আমাকে বলে, দিদি তুমি এই ঘটনাটা কিন্তু বলতে পারো, কারণ আমি ওকে বলছিলাম যে এখন এই ছোট ছোট ঘটনাগুলো দিলে আমার বেশি ভালো হয়, কারণ লং লং ভিডিও বানাতে গেলে শরীরের উপর প্রচন্ড চাপ পড়ে যাচ্ছে। আর বুঝতেই পারছো, যত বড় ভিডিও হবে তত এডিটিং করতেও সময় লাগবে। এবার এডিটিং করতে গেলে মাথা ব্যথা করছে, তারপর চোখের সামনে মানে অন্ধকার হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো হচ্ছিল। তো ও তখন আমাকে বলল যে দিদি, আমার একটা ঘটনা আছে, তুমি বলবে, বলো। আমি বললাম, কি ঘটনা, কিসের ঘটনা? দেখ ভাই, আমি তো জানিস রিয়েল হরর স্টোরি বলি, তো সেখানে তোর কি ঘটনা? তো ও তখন আমাকে বললো, ও অ্যাকচুয়ালি ফুড রিভিউ করে। ও আমাকে তখন বলল যে দিদি, আমি আমার বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের এক আহ, বন্ধু আছে, আমরা তিনজন বাইকে করে আমরা পার্ক স্ট্রিটে যে আমাদের সেমেটারিটা আছে ওখানে আমরা গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা পার্ক স্ট্রিটের ওখানে, জানোই তো ওখানে স্ট্রিট ফুড কত ফেমাস। তো ওরা সেরকমই কিছু একটা রিভিউ করতে গেছিল ওখানে। বলছে, আমরা ওখানে গিয়ে যখন ওখান থেকে ফিরবো তখন ওই 3:30 বাজে, দুপুর টাইম। বলছে প্রচন্ড গরম, প্রচন্ড গরম। তা আমার যে বয়ফ্রেন্ডের যে বন্ধু ছিল, আমরা সবাই কলেজে পড়ি, ওরা আলাদা কলেজে, আমরা আলাদা কলেজে, মানে আমি আলাদা কলেজে। তো বলছে, ওই আমার বয়ফ্রেন্ডের বন্ধুটা ও বলল যে চল না, অনুপ যাবি, মানে আমার বয়ফ্রেন্ডের নাম ধরে বলছে, অনুপ যাবি, চল আমরা সেমিটারি থেকে ঘুরে যাই, এখানে প্রচুর মানুষ আসে, আর ওখানে 20 টাকা করে আবার টিকিটও আছে। মানে তুমি গিয়ে সেমিটারিতে মানে প্রবেশ করতে পারবে না, ওখানে 20 টাকা করে টিকিট কাটতে হবে, তারপর তুমি ভিতরে যেতে পারবে। তো ভিতরে গিয়ে তুমি ফটো টটো নিতে পারো, ভিডিও নিতে পারো, এরকম কোনো ব্যাপার নেই। তো অনেক পুরনো একটা সেমেটারি, বেশ সেই ইংরেজদের আমলে করা। তো মানে বলছে এত নিস্তব্ধতা, বলছে রোডের তো পাশে, তো এত ভিতরটা শান্ত না, তুমি ঢুকলেই তোমার মানে শরীর মন যেন একটা অন্য জগতে চলে যাবে, একটা আলাদা লেভেল হয়ে যায়, পুরো একটা মানে মানসিক যেন শান্তি ওখানে পাওয়া যায়। তো আমরা যখন মানে গরমের মধ্যে একদম বিধ্বস্ত, বুঝতেই পারছো বাইকের মধ্যে, তো গরমের মধ্যে বিধ্বস্ত, মানে একদম বিধ্বস্ত হয়ে আমরা ভিতরে যাই, টিকিট কাটি, কেটে ঢুকলাম। কিছুটা হেঁটে যাওয়ার পর একটা না শান্ত স্নিগ্ধ পরিবেশ, সেরকম শান্ত একটা হাওয়া, আর মানে এত ভালো লাগছে। কিন্তু
আমরা যখন নিজেদের মধ্যে নিজেরা এমনি কথা বলতে বলতে গল্প করতে করতে ঢুকছি, তো আমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ড বলছে, দেখ এইসব জায়গায় কত মানুষ বলতো মারা গেছে, নামগুলো পড়ছে, তো ও বলছে দেখ কত মানুষ, কত ইংরেজরা আছে, দেন কত মানে মুসলিম। হ্যাঁ, তো বলছে দেখ এরকম, আবার এমন কি ওখানে কিন্তু খ্রিস্টান মানে তোমার বাঙালিরও কিন্তু কবর আছে। ইয়েস, ওখানে বাঙালিরও কবর আছে, বাঙালি তো কবর দেয় না। আমরা জানি স্বাস্থ্য মতে বাঙালির আমাদের পোড়ায়। বোন বলছে দিদি বাঙালিরও একটা আমি কবর ওখানে দেখেছি। তো যাই হোক, আমারও আগামীতে ইচ্ছা আছে গাড়ি নিয়ে কোনোদিন চলে যাবো সেমিটেরিতে ঘুরতে, পার্ক স্ট্রিটে। তো বলছে দিদি যখন ভিতরে যাচ্ছি না, চারপাশে তো গাছ, খুব ভালো লাগছে, আমরা মানে প্রকৃতিটা বেশ বেশ ফিল করছি। তো হঠাৎ করে একটা ঠান্ডা মৃদু বাতাস, কেউ নেই দিদি ভাই, আমরা তিনজন, ওই কাঠপোড়া দুপুরে কে আর যাবে ওখানে, আমরা তিনজন, কেউ নেই। তো যত ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ না গাটা ছমছম ছমছম করছে, একটা ভয় ভয় লাগছে। তো আমার বয়ফ্রেন্ড আমাকে অর্ণব বলল, কি রে তোর ভয় লাগছে নাকি, আমাকে বলছে। তো আমি তখন বললাম না না, ভয় লাগবে কেন। তা আমার এখানে যে বোন, ওর নাম আমি পূজা দিলাম, একটা কাল্পনিক নাম দিলাম, ওর নামটা আমি এখানে হাইড রাখছি। তো তখন পূজা বলছে যে আরে না না অর্ণব, কেন ভয় পাবো কেন, তুমি আমাকে বেশি ভয় পাওয়াচ্ছ, এখানে কি আছে, এখানে শান্তি, এখানে তো সবাই মারা গেছে তাই না, এখানে সব মৃত মানুষরা যে যার মতো শুয়ে রয়েছে, শেষ শেষ শোয়া, তারা শুয়ে রয়েছে। আর একটা না মানে কি, একটা যেরকম মনে একটা ভয়, একটা শান্তি, একটা কৌতূহল, সব যেন মিলেমিশে কাজ করছে। তো যখন ওই কবরের দিকে তাকাচ্ছি, বড় বড় কবর, কত সুন্দর সুন্দর ডিজাইন করা দেখছি, তো একটা কিরকম লাগছে যে কোনো মানুষ হয়তো এখানে আছে, তারও বাড়ির আত্মীয় স্বজন আছে, তারা নিশ্চয়ই এখানে আসে, এরকম আমরা ভাবতে ভাবতে যাচ্ছি। তো অর্ণবের যে বন্ধু কলেজের, ও তখন আমাকে বলছে যে পূজা, তোকে দেখে মনে হচ্ছে তুই খুব ভয় পেয়েছিস। আমি বললাম না, আমি ভয় পাইনি। বলছে সব থেকে বড় কথা যেটা হয়, আমরা এরকম করতে করতে ভিতরটা যাই, ভিতরটা যাবার পর হঠাৎ করে আমরা একটা জায়গায়, মানে ওখানে কবর দূরে আছে, আমরা ওই একটা জায়গার মধ্যে বসেছি তিনজন, মাটিতেই একটু সান মতো করা, ওটা কবর না, ঠিক কবর না, ওখানে বসা যায়, ওখানটা আমরা বসেছি। বসে তো আমি তখন যেহেতু উনি একজন, আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, তো আমরা যেখানেই যাই একটুখানি রিলস, একটু শর্টস, ফেসবুকের কিছু না কিছু বানাতে থাকি। হাতে তো আমাদের ফোন অনবরত থাকে, অলওয়েজ ফোনটা আমাদের কাছে থাকেই। তো পূজা বলছে দিদি ভাই, তুমি বিশ্বাস করবে না, আমি অর্ণবকে বললাম অর্ণব আমাকে একটু ফটো তুলে দে না, দে না কটা ফটো তুলে। আর যেখানটা বসেছিলাম ওর পাশে যে সেমেটারি গুলো করা, মানে অনেক পুরনো, সেমেটারি গুলো অনেক পুরনো, আর দেখেই না মানে গা না যেন ছমছম ছমছম করছে। তো অর্ণব তখন আমাকে বললো কি, ঠিক আছে ঠিক করে বস, আমি কটা ফটো তোকে ক্লিক করে দিচ্ছি। তো ও আমাকে ফটো তুলে দিচ্ছে, অর্ণব বলছে আমাকে দুটো তিনটে ফটো তুলে দিস, আমি ফেসবুকে দেবো। আমি বললাম ঠিক আছে। তাও আমাকে ফটো তুলে দিতে দিতে আমি তখন বললাম যে দাঁড়া, দুটো ট্রেন্ডিং সং আছে, তার উপরে এখানে ঘুরে ঘুরে, লোকজন তো নেই, ফাঁকা একদম, কেউ নেই, তো কটা শর্টস বানিয়ে নি। তো ও বললো ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, তুই নিজে শর্টসটা বানা, আমার খুব জোরে বাথরুম পেয়েছে। তো বলতে তখন ওই অর্ণবের যে বন্ধু ছিল, সে বন্ধু তখন বলছে যে হ্যাঁ রে অর্ণব, চল আমরা ওই দিকটা যাই, ওই বড় সেমেটারিটা আছে, ওর ভিতরে একটা পুরনো শ্যাওলা পড়া বড় সেমেটারি আছে, বলছে ওর পেছনে চল আমরা যাই। ভালো কথা, ওরা দুজন যাচ্ছে যখন, আমি তখন অর্ণবকে বললাম অর্ণব, এটা তো সেমেটারি, এটা তুই রাস্তা পাসনি, ঠিক আছে, বা জঙ্গল না ভাই, তুই এইদিক ওইদিক একটুখানি দেখে করিস, ঠিক আছে, কারণ আমরা শুনেছি যে যারা ওরকম মারা গেছেন, যাদের স্মৃতি করে রাখা হয়েছে, সেমেটারি করা আছে, তারা কিন্তু ভিতরে নাকি জীবিত থাকে, ঠিক আছে, উপর থেকে ওইটা করা, যাই হোক পাপ লাগবে, কিছু করিস না, আমাদের কিন্তু ভূত পেতের এরকম কোনো কিছু আসেনি মাথায়। তো তখন ওরা দুজনে হাসতে হাসতে চলে যায়, আমি ওখানে বসে বসে একা একা ওই কিছু ট্রেন্ডিং শর্টস করছিলাম ইউটিউবের। হঠাৎ করে না আমার ঠিক পেছনে মনে হলো যেন কেউ এসে দাঁড়ালো। আমাকে পূজা বলছে দিদি ভাই আমার সাথে হয়েছে তো,
কেউ শুনলে হয়তো ভাববে বানানো কথা, নালে হয়তো ও একা ছিল, ওর ওরকম মনে হচ্ছে। দিদিভাই আমি গানের উপর ফোকাসটা করছিলাম পুরো, আমি গানটা চালিয়ে আমি কিন্তু মানে লিপসিং করছি। হঠাৎ আমার মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে নিচু হয়ে ঠিক আমার এই কাঁধের সাইডটা মনে হচ্ছে যেন তার মুখটা রয়েছে, আর সে কাঁধের কাছে এসে মানে একটা কিছু নিঃশ্বাস বা ফিস ফিস করে কিছু যেরকম বলার, ঠিক এরকম আমার মনে হলো যে কেউ কিছু হয়তো বলছে। বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি না যখন পেছনে তাকালাম একটা সাদা কাপড় জাস্ট আমি দেখলাম, দেখে না উঠে দাঁড়িয়ে ওইদিকে আবার তাকাই, সাদা কাপড়টা কিসের দিদি ভাই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি 1 সেকেন্ডের মতো এরকম যখন তাকাই না, ফোনটা তো এরকম হাতে নিই, আমার ফোনে কিন্তু কিচ্ছু উঠিনি, আমি ফোনটা তো আমার দিকে ছিল, এইরকম ছিল না, ফোনটা এরকম ছিল ওর একটা সাইডে। বলছে আমার মনে হলো কিছু একটা এখানে গরম গরম কিছু লাগলো, মানে একটা মনে হচ্ছে কেউ রয়েছে। বলছে আমি এরম ঘুরেছি, একটা সাদা পাতলা যে পর্দার কাপড় হয় না, ওরকম একটা কাপড় মতো দেখছি দাঁড়িয়ে রয়েছে। আমি এরকম করে যেই ঘুরে তাকিয়েছি উঠে দাঁড়িয়ে, দেখি কিছুই নেই, কিচ্ছু নেই। তো আমি না ওখান থেকে তাড়াতাড়ি করে ওরা যেই দিকে টয়লেট করতে গেছে আমি ওই দিকে চলে যাই হেঁটে। তো আমি গিয়ে, ওরা তো জানি ওই পেছনে যে বড় সেমেটারি ওর পেছনে গেছে, আমি ওখানটা দাঁড়িয়ে ওদেরকে বলছি কিরে অর্ণব তাড়াতাড়ি আয় না রে, ভয় লাগছে আমার। তো অর্ণব আর ওর বন্ধু তখন হাসতে হাসতে ওরা আসে, এসে আমার পেছনে ইয়ার্কি ঠাট্টা করছে যে কিরে আমরা চলে গেছিলাম, কোনো আত্মা এসেছিল নাকি প্রেম করতে তোর সাথে, হাই হ্যালো করেছে, কিরে নাম্বার চেয়েছে কিরে, মানে নানা রকম ওরা ইয়ার্কি মারছে। তখন আমি না আমার শরীরটা তখন না মানে এতটা দেখবে একটা হট করে বুকের মধ্যে ভয় পাওয়ার পর না শরীরটা ছেড়ে দেয়, একটা অবশ অবশ লাগছে। আমি তখন অর্ণবকে বললাম অর্ণব আমার না খুব শরীর খারাপ লাগছে, এখান থেকে চল বেরোনো যাক। আর বেকার সময়টাও তখন 4:30 বাজে, তখনও রোদ, একটু বেরোনো যাক চল। তখন অর্ণব বললো তাহলে চল আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি। দিদি ভাই এইটা ছিল আমার সাথে ঘটনা। অর্ণব কিন্তু বাথরুম করে ওখানে, আর ওর বন্ধুও বাথরুম করে, ওরা কোনো রকম কিছু ফিল করেনি, কিছু না, শুধু বললো যে হ্যাঁ ওখানে যাবার পর একটা গায়ের মধ্যে তুমি যতই ভাবো যে কিছু নেই কিছু নেই কিছু নেই, এগুলো মিথ্যে, কিন্তু তোমার শরীর অথবা তোমার যে সিক্স সেন্স তোমাকে জানান দেবে যে কিছু আছে, কিছু অবশ্যই আছে। তো এইটা আমাদের পূজার ঘটনা গেল, ওকে। দেন আমি তোমাদের আরেকটা ঘটনা বলি, চলো এবার শেষের ঘটনাটা আরো কৃপি। তো দ্বিতীয় ঘটনাটা বলি, এই ঘটনাটা আমাদের কলকাতা রুবি হসপিটাল, ওখানে ঘটনাটা ঘটে। আমি তোমাদের বলছি ঘটনাটা 2019-এ ঘটে। যে দাদা ভাইয়ের সাথে ঘটে উনি ওই সময় 4 চাকা গাড়ি চালাতেন, ঠিক আছে, মানে ওই মারুতি অমনি গুলো আছে না দেখবে টানা টানা থাকে, মারুতি অমনি গাড়ি চালাতেন। বলছে ম্যাডাম আমার এটা অভিজ্ঞতা, আমি কালেক্ট করেছি ছোট ছোট ঘটনাগুলো। বলছে ম্যাডাম আমি মনে আছে খুব ভালো করে, একদম মাসটা ছিল নভেম্বরের শেষ, 2019 নভেম্বরের শেষ, বেশ ঠান্ডা লাগছিল সেদিন, জাকিয়ে শীত পড়েছে। বাড়ি থেকে, আমার তখন বিয়ে হয়নি, বাড়ি থেকে মা আমাকে ফোন করে বলল যে কিরে বাড়ি কখন ঢুকবি, তখন রাত প্রায় 10টা 12-13 হবে। আমি চলে যাই ঠান্ডার সময়, আমি তাড়াতাড়ি ঘরে চলে যাই, কারণ মা বাবা আর আমি তখন বিয়ে টিয়ে করিনি। তো মা আমাকে বলতে, আমি মাকে বললাম মা আমি যাচ্ছি, বেকার এতটা যাব, একটু দূরে চলে গেছিলাম, তো আমার বাড়ি রুবির ওখান থেকেই যেতে হবে। তা আমি বললাম যে মা একটু রাত হবে আসতে, কারণ আমি এক জায়গায় ভাড়া নিয়ে এসেছি, এখান থেকে ওদেরকে নামিয়ে দিয়ে চেষ্টা করছি একটা ভাড়া নিয়ে যাওয়ার। তো আমি যে নেমন্তন্ন বাড়িটায় গেছিলাম ওখান থেকে খাওয়া দাওয়া করিয়ে দেয় ওরা, টাকাও পে করে দেয়, কিন্তু তারা নেমন্তন্ন বাড়ি থেকে আর আসেনি, তাদের নিজেদেরই কিছু ছিল নেমন্তন্ন বাড়ি ওখানে আত্মীয়, তারা ওখানে কিন্তু থেকে যায়, তারা ওখানে আসেনি। যখন আমি ওই নেমন্তন্ন বাড়িতে যাই তখন ওখানে অনেকেই যারা কলকাতার নানা সাইডে থাকে তারা বলছিল যে ভাই তুমি এরকম গাড়ি চালাও, তোমার গাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে আমরা তো বাড়ি ফিরবো, অত রাত হলে বাড়ি ফিরতে পারতাম না, ভালোই হয়েছে মারুতি মারুতি অমনিতে মোটামুটি ভালোভাবে চেপে চেপে 6 জনের তো হয়ে যায়, বাচ্চা দুটো নিয়ে হয়ে যায়, 8 জন হয়ে যায়। এবার সেটা ভ্যারি করে বডি শেপেরও। তো যাই হোক,
আমাদের যিনি দাদা ঘটনাটা বলেন, বলছে ম্যাডাম আমি ওই এবার দেখেন একটা আমি নেমন্তন্ন বাড়ি গেছি, যারা গেছে তারা আমাকে খাবিয়ে দাবিয়ে টাকা দিয়ে ছেড়ে দেয়, কিন্তু যারা আসবে বলেছে এবার তাদের জন্য আমি অপেক্ষা করছি যে তাদেরকে আমি নিয়ে আসবো, কারণ তাহলে আমার লাভও হবে, ফাঁকা গাড়ি তো আনবো, কি আছে। তো তাদের সাথে কথা হয়েছিল, একটি লোক এসে বলল, ভাই এখন তো 10টা বাজে, আধ ঘন্টা একটু ওয়েট করো, আমরা বেরিয়ে যাব। তা আমি বললাম ঠিক আছে, কিছু তো বলার নেই। ভাবছি একটাই যে কি আছে কলকাতা শহরে, আর বেশি ডিস্টেন্স তো না, গাড়ি আছে নিজের গাড়ি, আর ঠিক আছে ও 11টা আসলেও কোনো ব্যাপার না। তারপরেই কিন্তু তার মা ফোন করে, দাদাভাই বলেন তারপরে মা ফোন করেন, মাকে বললাম যে যেতে দেরি হবে। এইবার দাদাভাই বলছেন আমি খেয়ে দিয়ে বেশ ভালো রান্না বান্না হয়েছে, খাসির মাংস পেয়েছি। সত্যি কথা বলতে আমরা তো গাড়ি চালাই, সেরকম ভাবে বাড়িতেও খাওয়া হয় না, রাস্তায়ও খাওয়া হয় না। ওই যখন কোনো অনুষ্ঠান বাড়িতে সবাই তো খাবায় না, সবার মন খুব বড় হয় না, অনেকে খাবায়, অনেকে টাকা দিয়ে ছেড়ে দেয়। তো অনেক সময় আটকেও রেখে দেয়, কিন্তু নিজেরা নিজেদের মতো খায়, ডাকে না ড্রাইভারকে। বলছে ওরা ওই 10টা 45-এ আসলো, খাবারটা অত্যাধিক বেশি হয়ে গেছে, শরীর অস্থির অস্থির করছে। তো তখন দাদাভাই বলছেন যে গাড়ির যে কাজগুলো আছে কাজগুলো নামিয়ে দেন, হাওয়াটা আসুক। যে আপনারা এতজন রয়েছেন, অনেকে রয়েছে, গেছিল 3জনকে নিয়ে, আসার সময় ছিল 7জন, তো একটা বাচ্চা, 6জন ছিল বড়। বলছে আগে পেছো করে, মারুতি এমনি তো ডবল সিট থাকে জানো, আর সামনে ড্রাইভারের বসা যায়, বললে আগে পেছো করে বসেন, এতজনের এসিতে খাওয়া দাওয়ার পর একটু তো মানে গরম লাগবেই, যতই হোক ঠান্ডা কাল, তো ওরা যারা আসবে বলছিল তুমি হালকা করে এসি চালাও। তো সত্যি কথা বলতে আমাদের দাদাভাই বলেন অনেক পার্টি আছে ঠান্ডার সময়ও বলে এসি চালিয়ে রাখো, হালকা করে চালিয়ে রাখো। তো আমি তখন বললাম যে আপনারা দরজা পুরো জানলা খুলে দেন, যে উইন্ডো গুলো আছে ওগুলো খুলে দেন গাড়ির, তাহলে হাওয়াটা নেচারে লাগবে, যদি ঠান্ডা লাগে বন্ধ করে দেবেন, এসি চালাবো না। তো তারা বললো ঠিক আছে। বলছে আমি যখন আসছি, আসার পর ওনাদের আমি বাই রোড অন্যদিকে ছাড়ি, যেখানে ওনারা নামবে, ওইখান থেকে ছেড়ে যখন আমার বাড়ি ফিরছি তখন 12টার কাছাকাছি হবে, কারণ ওদেরকে আমি 10টা 45-এ তুলি, তুলে ওদের বাড়ি ছাড়তে ছাড়তে আমার মোটামুটি ওই 50-এর কাছাকাছি হয়ে গেছে, 11টা 50। যখন আমি রুবি হসপিটালের কাছ দিয়ে যাচ্ছি তখন 12টা বেজে গেছে। হঠাৎ করে আমি দেখলাম রুবি হসপিটালটা ছাড়িয়ে একটা গাছ আছে, মানে একটা রাস্তার মধ্যে গাছ যেরকম থাকে, ওখানে একটা চায়ের দোকান বন্ধ। ওইখানে দেখলাম একজন মহিলা একটু ঝুঁকে সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে, দূর থেকে মনে হচ্ছে বৃদ্ধা একদম। প্রচুর কুয়াশা পড়েছে, প্রচুর কুয়াশা। এবার কুয়াশার মধ্যে রাত যত বাড়ছে তত কুয়াশাও বাড়ছে, চারপাশে শুধু কুকুরের শব্দ, আর রাস্তায় লোকজন নেই, ফাঁকা হয়ে গেছে, গাড়ি যাচ্ছে কিন্তু এমনি পায়ে হাঁটা কোনো লোক নেই। হঠাৎ ওই মহিলাটাকে দেখে আমার মনে হলো আরে এত বৃদ্ধা মহিলা মনে হয় গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছে, যেরম ভাবে রোডের পাশে দাঁড়িয়ে রয়েছে, ওই দোকানটা বন্ধ, মনে হচ্ছে যেন উনি গাড়ির জন্যই অপেক্ষা করছে। আমাদের দাদা বলেন যে ম্যাডাম আমি আমার জীবনে কোনোদিন তো ভূত প্রেত এসব ভয়ের কারণ আমি কোনোদিন হইনি, এরকম আমার সাথে কোনো অভিজ্ঞতা ছিল না, এই হচ্ছে প্রথম হতে চলেছে। আমি একটু জোরে আসছিলাম বলে এগিয়ে এসে আমি দাঁড়িয়ে আমি লুকিংয়ে যখন দেখি তখন দেখলাম যে ওই মহিলাটি ওখানে নেই। তাও আমি হয়তো ওনার কাছ থেকে খুব জোর হলে পায়ে হাঁটা 20টা স্টেপ ফেললে যত দূর হবে অতটাই আমি এসে দাঁড়াই, মহিলাটি ওখানে নেই। তা আমি না গাড়ি থেকে বেরোলাম, যে কি হলো, মহিলাটি কি চায়ের দোকানে তাহলে ঢুকে গেল? যেহেতু উনি চায়ের দোকানটা সামনে বন্ধ, আমি ভাবলাম হয়তো ঠান্ডা লাগছে, আর সেরকম তো সোয়েটার টোয়েটার ওনার পরনে দেখলাম না। তা আমি আবার ওই চায়ের দোকানটা ওইখানটা গেছি, রাস্তার ফুট থেকে একটু ভেতরে যেতে দেখলাম ওই মহিলাটি ঠিক, মানে কি বলবো, যদি আমি ভাবতাম
যে ওটা কোনো ভূত হতে পারে বা কোনো আত্মা বা আমাকে কোনো ক্ষতি করতে পারে বা অন্য কিছু একটা ভাবতাম, তাহলে হয়তো যে কোনো মানুষ ওই মহিলাটি বসে থাকাকে দেখে হার্টফেল করতো। রিয়েল কথা বলছি, হার্টফেল করতো। কিন্তু আমি যেহেতু ওনাকে মহিলাই ভেবেছি, যে অসহায় একজন বয়স্ক মহিলা। তো আমি না ওরকম ভাবে একদম যে উনুন হয়, চায়ের উনুন, মাটির উনুনের সাইডে উনি নিচেটা ঘুপচি দিয়ে বসে আছে। ওখানে কিন্তু একটা মানে টেবিল রাখা রয়েছে, উনি টেবিলে বসে নেই, উনুনের পাশে নিচেটা বসে রয়েছে ঠিক এরকম করে। বুঝতে পারছো, মাথা দেখতে পাচ্ছে না। তো সাদা রঙের একটা কাপড়, ওই কাপড়টাই মানে চাদরের মতো গায়ে দেওয়া। তখন দাদা ভাই ওই মহিলাটাকে তখন বলে, মা আপনি কোথায় যাবেন, এখানে বসে রয়েছেন এই রাতের বেলা, আপনার কি কেউ এই হসপিটালে ভর্তি? তখন একটা হালকা উম, 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 এরকম একটা শব্দ পায়। আমি বলছি আমার ভয় লাগছে। তখন দাদা ভাই বলছেন যে আমি ভাবলাম হয়তো ওনার কোনো কষ্ট হচ্ছে, মানে হয়তো শরীরে কিছু প্রবলেম টবলেম হয়েছে, অসুস্থ, মাথা যেরকম করে নিচু করে বসে আছে। আমি অসুস্থ ভেবে আমি ওনার সামনে যাই। আমি যখন ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে একবার বললাম যে, মাসিমা আপনি কি বাড়ি যাবেন? চলেন আপনার বাড়ি আমি ছেড়ে দিচ্ছি, কোথায় আপনার বাড়ি আমায় বলুন। চলে যা তুই, চলে যা, চলে যা, এরকম করে বলছে। তখন দাদা ভাই বলছে যে এরকম করছে কেন, নিশ্চয়ই তার মানে ওনার হয়তো মাথা টাথা ঘুরছে, কিছু একটা অসুবিধা হবে হয়তো। শরীর অনেক সময় ছেড়ে দিলে না কথাবার্তা দেখবে অন্যরকম হয়ে যায় মানুষের। তো ভাবছে হয়তো ওনার শরীর ছেড়ে দিয়েছে, ওরকম করে নাকে নাকে কথা বলছে। তো দাদা ভাই তখন কি করেছে, ওই বয়স্ক মহিলার কাছে গিয়ে হাতের এখানটা ধরতে যায়। হাতটা যখন এরকম করে নিয়ে গেছে, বলছে এরকম করে যখন তাকায়, দাদা ভাই বলছে আপনাকে ম্যাডাম বলে বোঝাতে পারবো না, এত বিকট তার মুখটা, নাকটা যথেষ্ট বড়, গালে কোনো মাংস নেই, গালটা পুরো চাপা, মানে হাড় যেরকম চোয়াল হয় না, চোয়াল, পুরো চোয়াল দেখা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু উপর দিয়ে একটা চামড়া, কালো চামড়া দেওয়া, চোয়াল দেখা যাচ্ছে, নাকটা বড়, মানে নাকের যে ফুটোগুলো আছে, আর চোখটা বলছে না পুরো একদম, মানে কি বলবো, অরেঞ্জ কালার হয় না, মানে আগুনের কয়লা পুড়ে যাওয়ার পর কয়লা যেন জ্বলন্ত অবস্থায় যেরকম হয়, বলছে ওনার চোখগুলো ওরকম ঠিকরে যেন বেরিয়ে আসছে, চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে, এরকম করে যখন তাকায়। দাদা ভাই বলছে আমি ওই দৃশ্য দেখে ওইখান থেকে ছুটে এসে আমি গাড়িতে উঠি, উঠে আমি গাড়ির কাঁচ আটকাবো না গাড়ি চালাবো না গাড়ির চাবি দিয়ে স্টার্ট দেবো, আমি কিছু বুঝে পাচ্ছি না আমি কি দেখলাম। বলছে আমি সে গাড়ি টেনে নিয়ে, রাস্তা খারাপ খারাপ কিছু মানছি না, পারলে মানে আমার গাড়ি যদি আমি সামনে কেউ এসেও যায় আমি ধাক্কা মেরে উড়িয়ে দেবো, আমার মানে হুঁশ নেই। আমি কোনো রকমে টেনে নিয়ে সোজা বাড়ি। মা দেখি জেগে বসে আছে। মা বলছে কি রে, কটা বাজে এখন? রাত 1:30টার সময় বাড়ি গেছি আমি, ওই পার্টি শেষ যাদের নিয়ে এসছি নেমন্তন্ন বাড়ি দিয়ে, আমি ওই পার্টিকে যখন ওদের অ্যাড্রেসে ছাড়ি, তখন আমার মাকে আমি ফোন করে বলেছি, মা আমি 15-20 মিনিটে আসছি, আমি ওদের ছাড়ি 11:50-এ, বাড়ি ফিরছি রাত 1:30টার সময়। আমার মা বলছে কোথায় ছিলিস? মা বাবার সবসময় মনে ভাবে আমি কোনো, মানে তখন তো বিয়ে টিয়ে হয়নি, কোনো মেয়ে বা বউর সাথে কোনো সম্পর্ক। তখন আমি বললাম ওরকম কোনো ব্যাপার না মা, আমার সাথে এরম এরম ঘটেছে। তো আমার মা বিশ্বাস করলো, আমার বাবা তো হাওয়ায় উড়িয়ে দিল, কেন আমার বাবা ভূত প্রেত কিছু মানেন না। তো আমার মা বলছে কি দরকার এরকম মানুষের ভালো করতে যাবার। তা আমি বললাম দেখো মা, তোমারই মতো বয়স, দেখে খুব মায়া লাগলো যে রাতের বেলা হয়তো হসপিটালে পেশেন্ট আছে ওনার, হয়তো পেশেন্টের আত্মীয় হয়তো বাড়ি যাবে বা কিছু, আমি এই ভেবে গাড়ি পাচ্ছে না বলে আমি হেল্প করতে গেছিলাম। তো এই একটা গেল ঘটনা আমাদের, ঠিক আছে। দ্বিতীয় ঘটনাটা কেমন লাগলো বলো? প্রথম ঘটনাটা তোমাদের বললাম সেমেটেরির, এবার তৃতীয় ঘটনায় যাব। তৃতীয় ঘটনাটা আরো মারাত্মক, আজকে 3টে ঘটনাই জমজমাট।
তৃতীয় ঘটনাটা, এই যে ঘটনাটা তোমাদের বলছি, দেখো প্রথমে বলবো আমরা কিন্তু সবাই মানুষ। আমরা সবাই মুখে বলি যে আমরা কোনো ধর্ম, কোনো জাতকে আমরা ভেদাভেদ করি না, আমরা মানুষ রূপী সবাই ভগবানের দান। তো আমাদের সমাজে এখনো পর্যন্ত কিছু মানুষ আছেন যাদেরকে আমরা সম্মান করি না, যাদেরকে, অনেকে আছে, আমি পার্টিকুলার বলবো না, কারণ আমি বা আমার সন্তান প্রিন্স, আমরা দুজন মানুষ, সে যেরকমই হোক, আমরা অন্যভাবেই মানুষকে সম্মান করি। সে এতটাই আমাদের কাছে সম্মান পায়, সে যেরকমই হোক, নিচু জাত উঁচু জাত, আমরা ভাবি মানুষ তো ভাই, জাত যাই হোক ও তো মানুষ, আমার কাটলেও কষ্ট হবে, ওর কাটলেও কষ্ট হবে, ওরও কিছু হলে হসপিটালে ভর্তি হতে হবে, আমারও কিছু হলে হসপিটালে ভর্তি হতে হবে। তো আমাদের কষ্টর জায়গাটা তো এক, তাহলে আমি কেন জাতভেদ মানবো? তো আমার প্রিন্সকেও আমি শিখিয়েছি, রাস্তায় যদি কোনো মানুষ পড়ে গেল বা কারোর গাড়ি দিয়ে কিছু পড়ে গেল, হাজার মানুষের ভিড়ে কথা বলতে বলতে যাচ্ছে, আমি লক্ষ্যই করিনি, আমার প্রিন্স কিন্তু ছুটে যায়, প্রিন্স ছুটে গিয়ে মানুষের কিন্তু অনেক সেবা করে। আমি মা বলে বলছি না, এমনকি কল খোলা রয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছি, মা দাঁড়াও তো, কি হলো, কলটা খোলা দেখো, আমি বলি আচ্ছা ভালো করেছিস। ছোটবেলা দিয়ে আমার ছেলেকে এগুলো শিক্ষা দিয়েছি আমি, কখনো কোনো মানুষকে তাচ্ছিল্য করবে না, ছোট করবে না, ভালো না লাগলে ওখান থেকে এড়িয়ে যাও, সরে যাও, থেকো না ওখানে। যদি তোমার মনে হয় আমি এখানে থাকবো না, ভালো লাগছে না, আমাকে সেফ মনে হচ্ছে না, আমার কিছু প্রবলেম হচ্ছে, আমি ওখান থেকে সরে যাব, দেন আমি কাউকে কথা বলবো না। বা আমার সন্তানকেও শিখিয়েছি, তুমিও কোনোদিন কাউকে কথা বলবে না। তো আজকে ঘটনাটা আমি বলবো, যারা আমাদের সমাজে আছেন, আমরা যাদেরকে আহ অনেকে আমরা জানি যে আমাদের বাচ্চা হলে বাড়িতে তারা আসে, তাদের বাচ্চা নিয়ে নাচানো, টাকা চাওয়া, এটা হচ্ছে তাদের একটা পেশা। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কার কথা বলছি, কাদের কথা বলছি। তো এইরকমই কিছু আমাদেরই সমাজে বাস করা, যাদের সমাজের মানুষই অনেক ছোট চোখে দেখে, তাদের একটা জীবনের সত্যি ঘটনা আমি তোমাদের তুলে ধরবো। আর এইটা আমি তাদের মুখ থেকেই শুনেছি। আমরা কোনোদিন তাদের দেখেছি যে তাদের মৃতদেহ যাচ্ছে, আমরা দেখেছি কখনো? আমরা তো মুসলিম ধর্মের হোক, বাঙালি হোক, আমরা হিন্দু ধর্মের হোক, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সবার আমরা দেখি যে কিভাবে তারা মৃত্যুর পর তাদের দাহ করা হচ্ছে, কাউকে পোড়ানো হচ্ছে, কত কিছু দেখি। কিন্তু আমরা কখনো কি দেখেছি যে এই মানুষগুলো সমাজে থেকে তাদের, যারা মারা যায়, তারা কোথায় তাদের সমাধি দেয়? তাদের তো পোড়ায় না, তাদের তো মাটি দেয়। আমি একটা ঘটনা বলি, ঘটনাটা মন দিয়ে শোনো। আমি কলকাতায় গিয়েছিলাম আজ থেকে প্রায় 5 মাস আগে। তো ওখানে আমার সাথে একজন কিন্নর মাসির দেখা হয়েছিল। সেই কিন্নর মাসি আমাকে এসে, তারা যেরকম ভঙ্গিমায় টাকা চায়, আমি ওয়াশরুম থেকে বেরোই, ওখানে দাঁড়িয়েছিল একটা সাদা ফুটফুটে চুড়িদার, সাদা একটা জুতো, তারা তো অত্যাধিক সাজে, ভালোও লাগে, তো ওরকম ভাবে দাঁড়িয়েছিল। আমি বেরোতেই তাদের ভঙ্গিমায় আমাকে বলল, মা দে মা, 100 টাকা দে। আমি বললাম 100 টাকা কোথায় পাবো? আমাকে বললো তোর কাছে অনেক আছে, বের কর। তারা কিন্তু খুব মনের ভালো হয়, তাদের সঙ্গে যদি ছোট লোকের মতো ব্যবহার করো তারা কিন্তু তোমায় ধুয়ে দেবে ভাই। তো আমি তখন বললাম, আমার কাছে টাকা নেই, তুমি আশীর্বাদ করো। তখন সে আমার মাথায় হাত দিয়ে এরকম করে বলছে, মা তুই জীবনে, তোর ভান্ডার কোনোদিন শেষ হবে না, তোর ভান্ডার একদিক দিয়ে শেষ হবে, একদিক থেকে ভরবে, তোর ভান্ডার শেষ হবে না, তোর অনেক আছে, তোর মন আছে, তুই মানুষের জন্য অনেক করিস, অনেক ভাবিস, দে 100 টাকা দে। আমি বলছি, হ্যাঁ টাকা নেবে বলে তুমি এগুলো বলছো? বলছে না রে। তা আমি তখন বললাম, দেখো 100 টাকা না, আমার কাছে 500 টাকা আছে, 100 টাকা আমি তোমায় দেবো না, তোমাকে 50 টাকা দেবো আমি, তুমি আমাকে খুচরো করে দাও। তা আমাকে বললো দে। আমি খুচরো করে দিলাম, আমাকে 450 টাকা দিয়েছে, 50 টাকা নিয়েছে। তো নেওয়ার পর
আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তো আমাকে তখন বলছে যে কোথায় এসেছিস? আমি বললাম হসপিটালে এসেছি। তা আমি কলকাতা হসপিটালে একজনকে নিয়ে গিয়েছিলাম। তখন আমাকে সেই কিন্নর মাসিটা আমাকে বলছে যে তুই কলকাতায় আসলে আমাকে চিনতে পারবি, আবার দেখলে আমি এখানেই থাকি। আমি তখন বললাম হ্যাঁ চিনতে পারবো, আমি পিজিতে গেছিলাম, তাও বলে দিচ্ছি পিজি হসপিটাল কলকাতায়। তো আমি তখন বললাম হ্যাঁ কেন চিনতে পারবো না তোমাকে, তোমাকে যা সুন্দরী দেখতে। তখন আমার গাল দুটো টিপে বললো তোকেও তো অনেক সুন্দরী দেখতে, পুরো মানে রাজকন্যার মতো। আমি তখন হাসছি। তো কথা বলতে বলতে তখন ফোন ফোন আসে একটা। ফোন আসতে তখন ফোনে দেখি হঠাৎ কথা বলছিল আমার সাথে, দাঁড়িয়েই কথা বলছিল, আমার হাতটা এরকম করে ধরেই ছিল, ধরে কথা বলছিল। তাদের আশীর্বাদ পাওয়া কিন্তু ভাগ্যের দরকার ভাই। যে যত যাই ভাবো না, তাদের আশীর্বাদ অনেক 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 কাজে লাগে। তো আমার হাতটা ধরে কথা বলছিল। তো তখন হঠাৎ আমাকে কথা বলতে বলতে ফোন আসলো, দেখছি কাঁদছে কাঁদছে। তো তখন আমি বললাম যে কি হয়েছে, ইশারা করে বললাম কি হয়েছে। তা আমাকে এরকম করে দাঁড়াতে, তো দেখলাম মানে এরকম একটা গোপন জায়গা দিয়ে একটা কিছু বের করলো, করে দেখলাম মানে পান খেলো, পান রাখা ছিল, পান খাচ্ছে। তো আমি দাঁড়িয়ে আছি ওখানে, ফোনটা রাখার পর কাঁদছে। তো আমি তখন সামনে গিয়ে বললাম কি হয়েছে মাসি, কাঁদছো কেন? তখন আমাকে বলছে যে আমার এক নানি আছে, তো ওর শরীর 3-4 দিন ধরে খুব খারাপ, তো মনে হচ্ছে বাঁচবে না, ইন্তেকাল হয়ে যাবে। তা আমি তখন বললাম বাঁচবে না মানে কি হয়েছে, শরীর খারাপ? তখন একটা কথা আমি শুনলাম, যেটা বললো, এটা তোমরা যাচাই করেও দেখতে পারো ওদের কাছে কোনোদিন কথা বলে। যদি ধরো কেউ, ওদের যে একটা দল আছে বা গোষ্ঠী আছে, ওই গোষ্ঠীর মধ্যে যদি কেউ ধরো মারা যাবে, ওদের মধ্যে এমন একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতার দ্বারা ওরা কিন্তু বুঝতে পারে যে এর মৃত্যু হবে 3 থেকে 5 দিনের মধ্যে। যখন ভাবে যে এর মৃত্যু হবে, তো সে তো বিছানায় শয্যাশায়ী হয়ে যায়, বাড়িতে থাকে। এবার ওর সাথে সাথে যারা থাকে তারা কিন্তু সবাই ভগবানের কাছে প্রার্থনা করে তার জন্য। আর তারা সব সময় একটাই কথা বলে যে আমরা মানুষ হয়েও আমরা কিন্তু এই সমাজে সব থেকে বিচ্ছিন্ন, আমরা সব থেকে আলাদা। তো তারা এই জিনিসটা নিয়ে খুবই কষ্ট পায়, যতই সরকার বলো, যতই টিভিতে তাদের ডাকুক, প্রোগ্রামে যতই যাই করুক, ওই একটা এপিসোড হাইলাইট করছে, একটা দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু সমাজে আমাদের কোটি কোটি মানুষ, তাদের কিন্তু স্থান দেয় না, সবাই দেয় না। এখন তবুও পায়, আগে তো পেতই না, কিন্তু তবুও তাদের সাথে এখনো খুব দুর্ব্যবহার হয়, খারাপ ব্যবহার মানুষে করে। তো এবার বলছে যে আমি তখন জিজ্ঞেস করলাম যে আমার একটা কৌতূহল বহু পুরনো ছিল, যে এটা আমি জানতাম যে তারা মরে গেলে আমরা তো দেখি না তাদের, কেউ মারা গেছে তাহলে তারা কখন নিয়ে যায়। আবার এরকমও শুনেছিলাম তারা নাকি খেয়ে নেয়, তাদের কেউ মারা গেলে, এসব শুনেছিলাম। অনেকে বলে বাড়ির মধ্যে পুঁতে রাখে, নানা রকম নানা মানুষের মানে অভিজ্ঞতা। তখন ওনাকে আমি জিজ্ঞেস করি যে মাসি তুমি আমাকে একটা কথা বলবে? তো বলছে বল, পান খাচ্ছে। তো আমি তখন বললাম মাসি তোমরা কি করে বোঝো? বলছে আমরা বুঝতে পারি, কেউ মরে গেলে আমাদের মন আগে থেকে জানান দিয়ে দেয়, আমরা বুঝি। আর যখন কোনো কিন্নর ধরো 2 দিন 3 দিন ভোগার পর, ও তো বিছানা শয্যাশায়ী ছিল, ওর বাড়িতে যারা থাকবে ওদের সাথে, তো ওরা ঠাকুরকে প্রার্থনা করে। যখন কোনো কিন্নর মারা যায়, তো যেই সময় মরে যাক, তাকে না সারা রাত রেখে দেয়, আর তাকে জুতোর বাড়ি মারে, জুতো আর ঝাঁটা দিয়ে মারে। ওই মৃতদেহটাকে জানো, জুতো ঝাঁটা দিয়ে। আমি না শুনে অবাক, আমি কেন, ও তো মরে গেছে, তাকে মারবে কেন? বলছে হ্যাঁ, জুতো ঝাঁটা দিয়ে মারে এই কারণে যে তার যে কিন্নর নামটা যেন মুছে যায়। এই যে কিন্নর একটা কলঙ্কিত, সমাজ থেকে বঞ্চিত, তারা তাদের নামটা যেন মুছে যায়, তারা যেন মানে শেষ যাত্রার সময় তাকে মারে, সবাই কাঁদে কিন্তু মারে, যে তুই আবার যখন পরজন্ম হবি, তখন যেন এই কিন্নর হয়ে তুই আর জন্ম না হোস, তুই যেন মানুষ রূপে আসিস। মানুষ মানে যেরকম কিন্নর না, সাধারণ পাবলিক, সাধারণ মানুষের মতো,
যাতে তোকে কেউ ছোট করে সমাজের বাইরে থেকে না কেউ দেখে। আমি না শুনে অবাক। তখন আমি বললাম, আচ্ছা মাসি, তোমাদের কেউ মারা গেলে তোমরা তাকে কিভাবে মানে সৎ কাজ করো? আমার ভয় লাগছিল জানতে, মানে বুঝতে পারছি না কাঁদছিল, থেকে থেকে কাঁদছে, আবার চোখ মুছছে, পান খাচ্ছে। তখন বলল যে আমাদের কেউ মারা গেলে না আমরা সারাদিন তাকে রেখে দিই, সারা রাত তাকে রেখে দিই, রাতে কান্নাকাটি করি, তাকে স্নান টান করায়, সাজায়, দিয়ে সিঙ্গার টিঙ্গার করায়, পারফিউম দেয়, ভালো কাপড় জামা পরায়, হ্যাঁ, পরিয়ে তাকে মারে, সবাই মিলে মারে, আর ঠাকুরের কাছে দোয়া করে যাতে ও আর কিন্নর না হয়। এটা সবাই ওদের মানে যেটা গ্রুপে হয়। বলছে তারপর তাকে রাতে রেখে দিই। একদম যখন মধ্যরাত, পুরো শহর যখন শুয়ে পড়ে, পুরো মানে পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তখন ওরা 7 জন 8 জন মিলে সেই কিন্নরটাকে খাটের উপর শুবিয়ে উপর থেকে সাদা কাপড় চাপা দিয়ে তারা রাতের বেলা নিয়ে যায়। নিয়ে গিয়ে তারা মাটি দিয়ে দেয়। তাদের কেউ যদি দেখে, তাহলে পারে ধরো কেউ তাদেরকে ওরকম যাত্রা দেখে নিল, কোনো মানুষ, যে এরকম কিন্নর, ওরা তো বলো হরি হরি বল বা কোনো কিছু বলে না, ওরা কেউ কেউ কোনো কথা বলে না, ওরা চুপচাপ যাবে। কেউ কারোর দিকে তাকাবেও না, কেউ কারোর সাথে কথাও বলবে না। ওরা ইশারা ইশারা কথা বলে ওই সময় যখন বডিটা নিয়ে যায়। দিয়ে ওরা কাজ করে আসে, কাজ করে আসার পর 6 দিন যারা কিন্নর হয়, 6 দিন তারা নীরবতা পালন করে, আর অন্ন জল আহার নেয় না। 6 দিন তারা পালন করে, কিচ্ছু খায় না, যাদের গোষ্ঠীর মধ্যে কেউ মারা যায়। এইটা আমার একটা নলেজ, একদম ওদের মুখ থেকে শোনা, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি এটা কোনো ভয়ের বা কিছু না। তো ওদেরও কিন্তু মানে একটাই কথা বলতে চাই, যে আমাদেরই মতো ওরাও সমাজে মিশতে চায়, আমাদের সাথে মিশতে চায়। তো কেউ টাকা দিতে পারো না পারো, আমি দেখেছি রাস্তাঘাটে এরকম অনেকেই খুব নোংরা কথা বলে, তখন ওরাও নোংরামি করে, গালাগালি দেয়। হ্যাঁ, তো এই জিনিসটা ওরা করে কারণ ওরা না এগুলো জ্বালায় করে। মানে সত্যি কথা বলতে, আমি দেখেছি ওদের সাথে মানুষ অনেক খারাপ ব্যবহার করে, অনেক দেখে থুতু ফেলে, তারপরে গালাগালি করে, অনেক ইঙ্গিত করে, আমি দেখেছি। মানে সত্যি এটাই হচ্ছে আমাদের সমাজ। যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের 3টে ঘটনা বললাম। জানি পরের ঘটনাটা তোমাদের কারোরই ভয় লাগেনি বা এটা ভয় লাগার মতো না। এটা একটা বাস্তব ঘটনা, অনেকেই আমার কাছে তোমরা জানতে চেয়েছিলে। আমি এর আগেও তোমাদের একটা ঘটনা দিয়েছিলাম প্রায় 1.5 বছর কি 1 বছর আগে। দেন আমি তখন কারোর মুখ থেকে শুনে বলেছিলাম, আর এইটা আমি নিজের কানে শ্রবণ করেছি, নিজের কানে শোনা, তোমাদের আমি ঘটনাটা শেয়ার করলাম। কিরকম লাগলো 3টে ঘটনা, আর দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা ভয় লেগেছে বলো। আর এখন আমরা কমেন্ট পড়বো, চলো। আচ্ছা, তোমরা অনেকেই বলছো দিদি ভাই হোয়াটসঅ্যাপে তুমি কোনো রকম অ্যান্সার দিচ্ছ না কেন, তুমি হোয়াটসঅ্যাপে আসছো না কেন বা কিছু। আমি তাদের জন্য একটু বলে দিই। অ্যাকচুয়ালি আজকে পূর্ণিমা, আজকে রাতে আমার প্রচুর কাজ আছে। রাত 10টা 1 মিনিটে আজকে তোমার মানে চন্দ্রগ্রহণ হবে 1টা 14 পর্যন্ত। এই চন্দ্রগ্রহণে বসেই কিন্তু আমি কিছু ইম্পর্টেন্ট আজকে কাজ করব। তো তার জন্যই আমি তোমাদের কাছে সাড়া দিতে পারছি না। তবে একটু ওয়েট করো, আমি 1-2 দিনের মধ্যে সবার কমেন্টই কে কি বলেছো সবটাই দেখবো। কালকের ব্যাঙ্গালোরের ঘটনাটা একদম রিয়েল ঘটনা, আমাদের ডানকুনির। যারা এখনো শুনুনি শুনে নিও। আর আমাদের কিন্তু প্রিন্স ঘটনা দিয়েছে, ঠিক আছে, ভূত সত্যি চ্যানেলে, শুনে নিও। দারুণ 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 একটা ভয়ের ঘটনা। তো চলো, বং হিন্দু হেসেল আমাদের প্রথম কমেন্ট করে। তারপরে আমাদের সন্তুর দুনিয়া বোন, আমি ভালো আছি। আমি সবাইকে বলছি তোমাদের এত প্রার্থনা, আর আমার বড় মা তো আছেন, ভালো না হয়ে থাকতে পারি, আমি ভালো আছি। কত মানুষ, কত বোনরা ভাইরা আমাকে এসে বলেছে জানো, দিদি ভাই তোমার জন্য মায়ের কাছে পুজো দিয়েছি, চোখের জল ফেলেছি, যে আমার সোনা দিদি ভাইকে ভালো করে দাও। অনেকেই আমাকে ভয়েস করেছো, টাইপিং করে পাঠিয়েছো, যে তুমি ভালো না থাকলে আমরা কি করে ভালো থাকবো, আমরা তো তোমার মুখের দিকে তাকিয়ে রয়েছি, এখনো তোমাকে দিয়ে অনেক কাজ আমাদের করানো বাকি আছে। কারণ আমার কাছ দিয়ে যারা কাজ করায় তারা বেশি মানুষ একটা কাজ করায় না। মানে যেরকম একটা থাকে না ফ্যামিলি ডক্টর, ঠিক আমি সেরকম হয়ে গেছি।
কিছু হলে তারা আমাকেই খোঁজে, তারা বলে আমরা কোনোদিন কোথাও যাব না, কারণ এত কমে এরকম ভাবে জেনুইন কাজ কেউ করতে পারবে না, কারণ তাদের পূর্ব এক্সপিরিয়েন্স আছে, তারা অনেক জায়গায় গিয়ে টাকা নষ্ট করেছে, তারা জানে। আচ্ছা, পূজা দাস, গঙ্গা বৈরাগী, কৃষ্ণা ধারা, তারপর জলি হাজরা দিদিভাই, কিউট দিশা ব্লগস, তারপর আমাদের আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, স্বপ্না বাজাল দিদিভাই, তারপর সোনিয়া মণ্ডল বোন, আচ্ছা শুভঙ্কর ঘরাই, সুমনা ভট্টাচারিয়া, তারপর ভালো আছি গো, তারপর সন্ধিয়া মণ্ডল, সৌমিক সরকার। এত দূরে ডাক্তার দেখানো না, অ্যাকচুয়ালি ব্যাপারটা অন্যদিন বলবো, আজকে বললে আবার একটু বেশি লেন্দি হয়ে যাবে, এমনিতে 40 মিনিট কভার করে গেছে, তো অন্য সময় বলবো। আচ্ছা, উনি বলেছেন ব্যাঙ্গালোরে মে মাসের থেকেই লোকজন সোয়েটার পরে ঘুরে বেড়ায়, একদম একদম। সুপর্ণা দি, তারপরে কৌশিকী ঘোষ, অ্যাঞ্জেলিনা সোরেন, কিষাণু মান্না, প্যান্থার গেমিং ওয়াইটি, তারপরে প্রদীপ দাস, তারপরে আমাদের কমেন্ট করেছে মিম বাংলাদেশ থেকে, গঙ্গা বৈরাগী, টুকু সাবারওয়াল, তারপরে আমাদের সুপর্ণা দাস, তারপরে কমেন্ট করেছো রমা বক্সি, আচ্ছা, তারপর কমেন্ট করেছো কুইন মাম্পি, সুমিত্রা সুমিত্রা বিশ্বাস, তারপর কমেন্ট করেছো মণিদীপা ব্যানার্জি, সুজাতা দাস, আর একদম শেষে কমেন্ট করেছো আমাদের রূপা দে বোন। আমি সবাইকে বলছি, তোমাদের সবারই প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে আমি এখন ভালো আছি। হ্যাঁ, তবে হয়তো আরো সপ্তাহখানেক গেলে আমি একদম একদম সুস্থ হয়ে যাব। তো চলো, এখনের মতো আসছি, টাটা, গুড নাইট, লাভ ইউ টু, সবাই খুব ভালো থেকো, টাটা।